চলুন ফিরে যাই আমাদের হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদের কাছে। ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম আজ হুমায়ুন আজাদ স্যারের মৃত্যুদিন, আমরা তাকে আবারও গভীর শ্রদ্ধা স্মরণ করছি। একটু জানতে চাই যে লেখক হিসেবে, একজন সাহিত্যিক হিসেবে, কিশোর সাহিত্যিক হিসেবে আমরা হুমায়ুন আজাদকে জানি, আমরা তাকে খুবই ভালোবাসি। এখন জানতে চাই যে আপনি তো ওনার মেয়ে, আপনি ওনাকে নিজের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, ওনাকে জানার সুযোগ হয়েছে, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি হুমায়ুন আজাদ আসলে কেমন ছিলেন? তার কথা যদি আমি বলতে হয় তাহলে আমার সবার প্রথমে যেটা মনে হয় বা মনে পড়ে বা মাথায় চলে আসে সেটা হচ্ছে মনে হয় যে একজন সাহসী মানুষ, খুবই সাহসী মানুষ ছিলেন। একদম স্পষ্ট কথা বলতেন আর কি, কাউকে তোয়াক্কা করে কথা বলতেন না, তার যেটা ঠিক মনে হতো সেটাই বলতেন আর কি। এবং আজকালকার দিনে আমি আসলে আমার বাবার মতো এত সাহসী মানুষ সত্যিকার অর্থে দেখি না। তো মাঝে মাঝে মনে হয় আসলে বাবা যদি এখনো বেঁচে থাকতেন, সমাজের বিভিন্ন সমস্যায় তিনি হয়তো অনেক স্পষ্ট করে কথা বলতেন এবং ভালো হতো। আমার বাবা, আপনারা জানেন যে সবসময় সবার মুখের উপরেই অনেক সত্য কথা বলে দিতেন। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে এটা পারো, হ্যাঁ, সবার সামনে এভাবে মুখের উপর একটা কথা বলে দিলে আর কি। তখন উনি আমাকে বলেছিলেন যে মৌলি, আমার কখনো কারো কাছে কোনো কিছু চাওয়ার নেই, আমি যা করব যা হব সব আমার নিজের গুণে, তাই আমি কারোর সাথে সবার সামনে এভাবে কথা বলতে পারি, আমি তোষামোদি করি না। বাবার নামের সাথে প্রথা বিরোধী একটা টাইটেল দিয়ে দেয় সবাই। আসলে বাবাকে আমি যেটা দেখেছি, তিনি সবসময় যেটা করতেন যে যা আছে গতানুগতিক যেসব চিন্তা ভাবনা আছে সেগুলোর চেয়ে একটু বাইরে চিন্তা করতেন এবং সবকিছু যুক্তি দিয়ে চিন্তা করতেন। এটা তো একটা গুণ ছিল এবং এর জন্য তাকে প্রথা বিরোধী বলা হয়। তবে বাস্তব জীবনে কিন্তু বাবা সত্যিকার অর্থে একদম প্রথাগত জীবন যাপন যেটা বলে সেটাই করে গেছেন আর কি। সংসার করেছেন, ক্লাস করেছেন, সমস্ত কিছু আমার কাছে প্রথাগতই মনে হয়েছে আর কি। মনে হয়নি যে সে প্রথা বিরোধী কোনো জীবনযাপন করেছে এবং আমাদের সমাজে আমার যেটা মনে হয় সেটা আসলে সম্ভব না। লেখক ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, কবি ছিলেন। তো এই যে এত গুণান্বিত একজন মানুষ পাঠক সমাজে জায়গা করে নিয়েছে, ওনার সাহিত্যকর্মের মাধ্যমে ভালোবাসা অর্জন করে নিয়েছে, ওনার কোন লেখাটা আপনাকে বেশি অনুপ্রাণিত করে বা কোন দিকটা? বাবা তো বিভিন্ন শাখায় লিখেছেন, তার প্রায় 60টার মতো বই রয়েছে, কিন্তু অনেকে অনেক কিছু বলে যে হুমায়ুন স্যারের উপন্যাস ভালো লাগে, কবিতা ভালো লাগে, নিঃসন্দেহে ভালো লাগার মতোই আর কি। কিন্তু আমার আসলে সব মিলিয়ে আমার মনে হয় যে বাবার যে কিশোর সমগ্র বা কিশোর সাহিত্য, শিশু সাহিত্যগুলো এখনো সবচেয়ে ভালো লাগে আর কি। তার যেমন কিছু বই আছে, যেমন হচ্ছে ফুলের গন্ধে ঘুম আসে না, আব্বুকে মনে পড়ে, গার্লস্থানে এক বিকেল, আমাদের শহরে একদল দেবদূত, বুক পকেটে জোনাকি পোকা, বইগুলো সত্যি অসাধারণ। এবং অনেকে যে একটু তরুণদের জন্য লেখা বাবার যেটা লাল নীল দীপাবলি এবং হচ্ছে যে কতনতির সরোবর, আমাকে অনেকে, আমি বইমেলায় যখন বাবার স্টলে থাকি আর কি, আগামী প্রকাশনীতে বাবার সব বই আছে, যখন সবাই কিনে আমি অনেককে জিজ্ঞেস করছি কেন আপনারা এই বই দুটো কিনছেন, বলছে যে মৌলিয়াপ্পা এই বই, স্যারের এই বই দুটো যদি না পড়তাম হয়তো বিসিএস এ পাশ করতে পারতাম না, কারণ বিসিএস পরীক্ষা সব লাল নীল দীপাবলি থেকে আসছে। আমার সবচেয়ে প্রিয় বাবার যে বই আর কি, সমস্ত কিশোর সাহিত্যগুলো আমার খুবই প্রিয়, আমি বারবার পড়ি এবং তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার যে ফুলের গন্ধে ঘুম আসে না। এর একটা কারণ হচ্ছে যে ফুলের গন্ধে ঘুম আসে না বইয়ের শুরুটাই কিন্তু আমাকে দিয়ে, মৌলি। আচ্ছা। এবং আমার মনে হয় যে আমাকে যে যত মানুষ চিনে মৌলি হিসাবে সেই বই পড়েই আমার অনেকের সাথে দেখা হয়েছে, তো আপনি সেই মৌলি, ওই যে আমরা স্যারের ফুলের গন্ধে ঘুম আসে না পড়েছি। সেক্ষেত্রে কি ছোটবেলা আপনাদের যে ছোট মিষ্টি মিষ্টি যে মুহূর্তগুলো সেগুলোই কি পরে উনি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সেই মুহূর্তগুলোকে? সেটা হচ্ছে যে এই বইটা আসেনি, সেটা হচ্ছে যে আমাদের অনেক ঘটনা আর কি, আমাদের 3 ভাই বোনের, সেটা আর কি উনি আব্বুকে মনে পড়ে বইয়ে এটা তুলে ধরেছেন। তবে ফুলের গন্ধে মানে ঘুম আসে না যেটা বলছি, এটা নামটাও সুন্দর এবং এটা আমার খুব প্রিয় একটা বই। এবং আমি বাবার কিশোর সমগ্র বইটা নিয়ে এসেছি, এটা পাঠকরা দেখছে, এটা আগামী প্রকাশনী থেকে বের হয়েছে এবং আমি জানি যে বাবার যারা পাঠক তাদের সবার কাছেই বইটা আছে। এবং একটা কথা বলি যে আমি তো শহরে মানুষ, আমার আসলে কখনো গ্রাম ভাল লাগতো না, গ্রাম মোটেই পছন্দ হতো না, কিন্তু আমার ফুলের গন্ধে ঘুম আসে না বইটা পড়ার পর গ্রামের প্রতি একটা মায়া জন্মায় এবং আমার গ্রাম সম্পর্কে জানতে ইচ্ছা করে এবং খুব ভালো লাগে। এবং যেহেতু পাঠক হিসেবে আপনি বলছেন আমি আমার বাবার লেখা কেমন লাগে, আমি যদি একটু ফুলের গন্ধে ঘুম আসে না কয়েকটা লাইন পড়ি, আপনিও তো তার একজন পাঠক বা হয়তো এই বইয়ের প্রথম কয়েকটা লাইন আপনার এখন মনে নেই, আপনি পড়লে আপনিও হয়তো মনে হবে যে না বইটা একটু পড়ে দেখি। আমি কয়েকটা লাইন পড়ছি, যেমন উনি শুরুই করছে এভাবে যে মৌলি তোমাকে বলি, তোমার মতোই আমি এক সময় ছিলাম ছোট, ছিলাম গ্রামে গায়ে, যেখানে মেঘ নামে সবুজ হয়ে নীল হয়ে লম্বা হয়ে বাঁকা হয়ে, শাপলা ফোটে আর রাতে চাঁদ ওঠে সাদা বেলুনের মতো,
ওরে খেজুর ডালের অনেক ওপরে, যেখানে এপাশে পুকুর ওপাশে ঘরবাড়ি, একটু দূরে মাঠে ধান সবুজ, ঘাস কুমড়োর হলদে ফুল। একটা খাল পুকুর থেকে বের হয়ে পুঁটি মাছের লাভ আর খুলশির ঝাঁক নিয়ে চলে গেছে বিলের দিকে। তার উপর একটা কাঠের শাঁখো নড়বড়, নিচে শাঁখোর টলমল ছায়া, তার নাম গ্রাম। এই যে গ্রাম যে কেমন, সে এত সুন্দর বর্ণনা। এবং আমি যখন আর ছোট ছিলাম আর কি, আমার বাবার এটা লেখাপড়ার পর আমার চিন্তা করতাম যে তার উপমাটা কিরকম, রাতে চাঁদ ওঠে সাদা বেলুনের মতো। মানে আমি সবসময় তাকে ভাবতাম যে কিভাবে বেলুন, চাঁদ, সাদা, মানে সব মিলে খুব ভালো লাগতো আর কি। তো বাবার সবচেয়ে প্রিয় বই এটা আমার। এবং পাঠক হিসাবে আরেকটু বলে নিই যে বাবার বইগুলো ভালো লাগার পিছনে একটা কারণ যে তার ভাষা, বইয়ের লেখার ভাষাগুলো। এটা যদি আমরা অনেকে কি ভাবি যে আমরা কিশোরদের জন্য লিখছি, আমরা শিশুদের জন্য লিখছি, ভাষা খুব সাধারণ করব, হ্যাঁ, কিন্তু আমার বাবা কিন্তু কখনো সেটা কম্প্রোমাইজ করেনি। তার কিশোরদের জন্য এই যে বইগুলো, সেখানেও ভাষা খুব সুন্দর। এবং এটা আমার মনে হয় এ কারণেই দরকার, কিশোরদের বই হলে যে খুব মানে সহজ সস্তা ভাষা লিখতে হবে এটা লেখা উচিত না। কারণ ওরা কিন্তু এই বইগুলা পড়ে তখন কি হয়, ওরা আত্মস্থ করে, পরীক্ষার খাতায়ও তারা লিখতে পারে। যেমন তিনি কিশোরদের যে আমাদের শহরে একদল দেবদূত, সেখানে উনি খুব সুন্দর ভাষায় লিখছে যে কদম বাগানের উপর মেঘ জমলে মেঘকে যেমন দেখায়, তেমন দেখায় আমার শহরের আকাশের মেঘকে। ওই মেঘের ভেতর থেকে সাদা, সবুজ, নীল, লাল আলো ঠিকরে পড়ে আমাদের শহরের মুখের ওপর। চেহারা বদলে যায় আমাদের, অন্যরকম দেখায় আমাদের শহরকে। আমাদের শহরের এমন বিস্ময়কর সুন্দর মুখ আগে কখনো দেখিনি। তার মুখ দেখে শিউরে উঠি আমরা। মেঘ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ে। আমাদের শহরের গাছের মূর্তিগুলোর ডাল ফুঁড়ে পাতা গজাতে থাকে, মূর্তিগুলো গাছ হয়ে উঠতে চায়। আমাদের নদীটি আবার জলে আর স্রোতে ভরে ওঠে। আমরা তার কল্লোল শুনতে পাই, তার বাতাসে আমাদের হৃদয় সুস্থ হয়। মেঘের ভেতর থেকে সাদা, সবুজ, নীল, লাল আলো ঝিলিকের পর ঝিলিক দিতে থাকে। মানে এত সুন্দর ভাষা, উপমাগুলো আসলে এত সুন্দর যে কিশোরদের বাবারই এটা ভালো না লাগে। আমার অনেক সময় কি মনে হয় জানেন, আমি বিভূতিভূষণের যে আমরা লেখাগুলো একসময় পড়তাম, পথের পাঁচালী, সেগুলোর সাথে আমি একটা মিল পাই। এর জন্য বাবার কিশোর সাহিত্য যেটা, সেটা আমার সবচেয়ে প্রিয়। আরো অনেক বই আছেন, ৫৬,০০০ বর্গমাইল, নারী রয়েছেন, যে নারী বইটার জন্য উনি অনেক আলোচিত হয়েছিলেন। তো সেই বইটা নিয়ে যদি একটু কিছু বলেন। বাবার সবসময় একটা প্রিয় বিষয় ছিল নারীবাদ, এবং নারীবাদ বিষয়ে বই লিখবেন বলে তিনি যখন এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেখান থেকে আসার সময় প্রচুর বই নিয়ে এসেছিলেন। আমার মার কাছে শুনেছি যে যারা সাধারণত পিএইচডি করতে বিদেশে যায়, তারা আসার সময় নাকি অনেক ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে আসেন, কিন্তু আমার বাবা তা আনেননি। তিনি শুধু বই, বাক্স ভর্তি, মানে সুটকেস ভর্তি বই নিয়ে এসেছেন, এবং সেগুলো সব নারীবাদের উপর। তো এই নারীবাদ নিয়ে যে উনি কাজ করেছেন, সেই সিদ্ধান্তটা কখন নিলেন, কখন কি শেয়ার করেছেন আপনাদের সাথে? যেহেতু আপনার সাথে বাবার একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। না, আমার বাবার সেখানে আমি একটা বলছি যে আমার বাবাকে তো আমরা অনেক লেখকের যখন আমরা ফেসবুক স্ট্যাটাস দেখি বা অনেক কিছু পড়ি শুনি যে তারা ঘরের সবার সাথে খুব শেয়ার করে যে আমি এইটা লিখবো, এইটা করবো, কিন্তু আমার বাবা কিন্তু কখনো তা করতেন না। তিনি নিজেই নিজের মতো লিখতেন, পড়তেন, এবং তিনি তার যা বিশাল ভক্ত শ্রেণী ছিল আর কি, বা তার অনুরাগী ছিল, তাদের সাথে তিনি শেয়ার করতেন যে আমি এটা লিখেছি বা এটা কেমন হলো লেখাটা, তোমরা দেখো। আমার মনে হয় কি আসলে যারা লেখক, আমি জানি না অন্য সবার কথা কেমন আর কি, আমি নিজেও লিখি, এবং আমি যখন নিজে লিখি আমি পরিবারের চাইতে যারা আমার লেখা পড়ছে তাদেরকে আগে দেখাই, কারণ ওরা বেশি ভালো এটা বলতে পারবে যে কেমন লিখছি বা ঠিক হচ্ছে কিনা। তো বাবা আমাদেরকে কখনো বলেনি। তবে কিন্তু নারীবাদের বইটার জন্য যেটা আমি দেখেছি যে নারী লেখার সময় কিন্তু বাবা বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর ছুটি নিয়েছিলেন। ছুটি নিয়ে তিনি অনেক বই পড়েন এবং সেখানে বইটা লেখেন, এবং বইটা পড়লেই তো বুঝবেন যে বইটার এত রেফারেন্স দিয়ে তিনি বইটা লিখেন, এবং এটা তার একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ করেন। যদি ওইটা নিয়ে একটা মামলা হয়, নারী কিছুদিন ব্যান্ডও ছিল, আবারও মুক্ত হয় নারী। এবং নারীর লেখার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে অনেক সময় ওই সময় আমাদের বাসায় অনেকে আমার বাবাকে ফোন করে বলতেন যে স্যার আপনি যে নারী লিখছেন এটা কি কোনো প্রজেক্ট নাকি, কোনো এনজিও থেকে আপনাকে টাকা দিয়েছেন কিনা, আচ্ছা এই ধরনের একটা ইঙ্গিত করতো আর কি। তো আপনারা জানেন যে আমার বাবা একদম নির্লোভ মানুষ ছিলেন, তিনি এসবের ধারে কাছেও ছিলেন না, উনি হাসতেন এই কথা শুনেও। আপনাদের নিয়ে তো বাবার একটা স্বপ্ন ছিল
যে আমি আমার ছেলে মেয়েদেরকে এই পর্যায়ে দেখতে চাই, বা আপনার সাথে অনেক সময় শেয়ার করতেন, তো সেগুলোকে এখন পূরণ করতে পেরেছেন? অনেকেই থাকে যেমন ছেলে মেয়ের কোনো সাফল্য থাকলে সবাইকে বলে বা ইত্যাদি, তো তিনি কিন্তু কখনো এটা বলতেন না, কখনোই বলতেন না কারো কাছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু কলেজ ইউনিভার্সিটি সব লেভেলে কিন্তু আমি স্কলারশিপ পাওয়া, কিন্তু আমার বাবা কখনো কাউকে কিছু বলতেন না আর কি। তো একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কখনো কাউকে আমাদের কোনো কথা বলো না কেন? তখন বাবা বলে যে শোনো, সেই সব মা বাবারাই সবার কাছে বলে, ছেলে মেয়েদের বেশি প্রশংসা করে যারা নিজেরা জীবনে ব্যর্থ। হ্যাঁ, তাদের ব্যর্থতা থাকতে তার ছেলে মেয়ে এই করেছে সেই করেছে ইত্যাদি বলে, তা আমি এসব বলা অত পছন্দ করি না। তো তিনি অতটা বলতেন না। তবে বাবার যেটা দেখেছি আর কি, আমরা যেহেতু দু বোন, তিনি সবসময় চাইতেন আর কি, ভাই তো ভাই, ছেলেরা তো পড়াশোনা করবে চাকরি করবে, এটা তো আমাদের সমাজেরই নিয়ম, কিন্তু মেয়েরা যাতে স্বাবলম্বী হয়, পড়াশোনা করে আর কি, এবং অবশ্যই চাকরি করে, এটা বাবা সবসময় চাইতেন। আমরা জানি যে ওনাকে যখন জার্মানি থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল তখন সাথে বেশ কিছু জিনিসপত্র পাঠানো হচ্ছিল, সেখানে আপনাদেরকে উদ্দেশ্য করে 3টা চিঠি ছিল, তো কি লেখা ছিল সেই চিঠিগুলোতে? আসলে মারা গেলেন হচ্ছে 12ই আগস্ট, আমরা 13ই আগস্ট জানি, জার্মান এম্বাসি থেকে আমরা জানি, এবং তার ডেড বডি আসে 27শে আগস্ট। হ্যাঁ, 27শে আগস্ট আসে, এবং তার যে লাগেজ সেটা বোধহয় আরও 2-3 মাস পর আসে জার্মানি থেকে। সেখানে আমরা 3টা চিঠি পাই আর কি। আমার মনে হচ্ছে যে ডেড বডি দেখার পরে যতটা খারাপ লেগেছিল, লাগেজ পাওয়ার পর আরও বেশি খারাপ লেগেছিল, কারণ উনি জার্মানি যাওয়ার পর মাত্র 5 কি 6 দিন বেঁচে ছিলেন। হ্যাঁ, ওই সময় লাগেজ উনি এত কিছু বহন করে নিয়ে গিয়েছিলেন যে ওখানে অনেকদিন থাকবেন দেখে লাগেজ উনি খুলতেই পারেননি, যেমন ছিল তেমনই আছে, শুধু উপরে একেবারে লাগেজের খুলতেই আর কি 3টা চিঠি ছিল। এবং সেই চিঠিগুলো আমাদের 3 ভাই বোনের উদ্দেশ্যে 3টা চিঠি, এবং আমার ধারণা উনি তো 12ই আগস্ট মারা যান, হয়তো 11ই আগস্ট ঘুমাতে যাওয়ার আগে উনি চিঠিগুলো লিখে যান, কারণ 12ই আগস্টে যতটা আমরা জানি যে জার্মানের ওরা ওখানে যায়, তাকে সারাদিন দেখেনি, দরজা ভেঙে তারপর তার ডেড বডি পায়। তো ওই 3টা চিঠিতে আর কি বাবা আর কি ওখানে লিখেছে যে তিনি আসলে খুব একা। চিঠিটা আসলে আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন, চিঠিটা নিয়ে আসলে আরে ভালো হতো। ওখানে আমার যে কাছে যে চিঠিটা লিখেছে সেখানে লিখেছে যে মৌলি এখানে আছি, এখানে সব খুব ভালো, কিন্তু জার্মানি খুব একটা নিশ্চুপ একটা জায়গা, সেটা আমেরিকা, বাবা তো আমেরিকাও গিয়েছিলেন, সেটা আমেরিকার মতো না, খুব শান্ত নীরব একটা জায়গা, সব ভালো, কিন্তু আমার আসলে কিছু ভালো লাগছে না, তোমরা কেমন আছো, তোমরা ভালো থেকো। এবং আমাদের নিয়ে খুব চিন্তায় ছিলেন বোধহয়, এবং প্রতিটা চিঠিতে উনি লিখেছেন যে তোমরা খুব সাবধানে থাকবে। বাবা আমার মনে হয় নিজেকে নিয়ে অত চিন্তা করেননি, কখনোই না। তিনি স্বাধীন মানুষ ছিলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় যে কখনো উনার উপর বিশ্ববিদ্যালয় এলাকায় যে উনি আক্রান্ত হবেন এটা শুনে কখনো ভাবেননি। তারপর তো 2004-এর ফেব্রুয়ারি মাসে উনি আক্রান্ত হলেন, এবং আক্রান্ত হলেন, তারপরে হচ্ছে ভালো হলেন, কিছুদিন থাইল্যান্ড থেকে চিকিৎসা করে আসার পর কিন্তু আমাদের বাসায় বেশ কিছু হুমকি আসছিল, তখন আমি তাকে কিছুটা ভীত দেখলাম। হ্যাঁ, কারণ তখন তার মধ্যে বোধহয় একটা ভয় চলে আসছে যে আরও কিছু হতে পারে। এবং আমার ভাইকে কিন্তু এই সময় কিডন্যাপ করা হলো। আচ্ছা, হ্যাঁ, বাবা যেদিন আমার ভাইকে কিডন্যাপ করলো সেদিন তার একটা মানে মুষড়ে পড়া অবস্থা দেখলাম আর কি, যে এতটা ভয় পেয়েছেন উনি। তো এর জন্য আর কি উনার যতটা তাকে নিয়ে চিন্তা ছিল, তা আরও ভাবছেন যে আমি জার্মানি চলে যাচ্ছি, ওরা ঢাকায় আছে, কেমন অবস্থা হয় আর কি। তাই আর কি তিনি প্রত্যেকটা চিঠিতে লিখেছে যে তোমরা খুব সাবধানে। উনি যেহেতু নিজে অনেক সাহসী মানুষ ছিলেন, উনি সবসময় পরিবারকে আসলে সেভ করতে চাইতেন, ওনার নিজের তো কোনো আসলে ভয় কাজ করতো না। হুমায়ুন আজাদ মানে হচ্ছে একটা সাহসের নাম। আমি চাই যে আমাদের দেশে যা তরুণ প্রজন্ম আছে তারা যেন সাহসী হয় এবং সাহস নিয়ে কথা বলে, বা দেশের অসঙ্গতিতে তারা প্রশ্ন তুলে, কারণ আমাদের সমাজে কিন্তু প্রশ্ন তোলার অভ্যাসটা খুব কম। তো এটাই আমি চাইবো যে তরুণ প্রজন্ম যেন হুমায়ুন আজাদের সাহসটা ধারণ করে, এবং সেটা সম্ভব হবে তার বইগুলো পড়লেই। আপু, আজকের এই দিনে আমরা হুমায়ুন আজাদ স্যারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। লেখক ও ভাষাবিদ হুমায়ুন আজাদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ হোক।